প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা হাওলাদার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, দনিয়া ইউনিভার্সিটি কলেজ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি রয়েছে অধ্যায় 6 উপর, অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই থাকছে ডেটা সর্টিং বা ডেটা সাজানোর ব্যবস্থাপনা সম্পর্কে। তোমরা অলরেডি ষষ্ঠ অধ্যায়ের ক্লাস করেছো। ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেজ সম্পর্কে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণের পদ্ধতি সম্পর্কে প্রযুক্তিগত যে ব্যবস্থা সেটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো যে আমাদের ডেটাবেজে যদি অনেকগুলো ডেটা থাকে তাহলে আমরা কিভাবে সেগুলোকে একসাথে সাজিয়ে রাখতে পারবো। এই যে ডেটা সাজানোর যে ব্যবস্থা, অর্থাৎ একই শ্রেণীভুক্ত কিছু ডেটাকে সাজানোর যে ব্যবস্থা, সেটাকে বলা হয় ডেটা সর্টিং বা ডেটা সাজানো। এই সর্টিং এর ক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারবো, অর্থাৎ ডেটাকে তাদের ধারাবাহিকতা অনুসারে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজাতে পারবো। অর্থাৎ ডেটা সর্টিং হচ্ছে ডেটা সাজানোর একটা ব্যবস্থাপনা। সেটা দুরকম হতে পারে, অর্থাৎ কখনো ছোট থেকে বড় আকারে আমরা সাজাতে পারি, আবার কখনো বড় থেকে ছোট আকারে সাজাতে পারি। প্রথমেই বলছি যে ছোট থেকে বড় আকারে যদি আমরা সাজাতে চাই বা ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাতে চাই, তাহলে তোমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছ যে আমার কাছে যদি কতগুলো সংখ্যা থাকে, যদি আমি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি আগে লিখব, তারপর তার চেয়ে আরেকটু বড়, অর্থাৎ আমি সবচেয়ে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে সবচেয়ে বড় সংখ্যায় যাব। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, অর্থাৎ উপরের ক্রম বা উপরের দিকে আমি যাচ্ছি, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। আর যদি আমি নিম্নক্রম অনুসারে সাজাই তাহলে একই রকম ভাবে আমার কাছে যদি কতগুলো সংখ্যা থাকে তাহলে আমি সবচেয়ে বড় সংখ্যাটি আগে লিখব, তারপর অপেক্ষাকৃত ছোট, আরো ছোট, এরকম করতে করতে সবচেয়ে ছোট সংখ্যাটি সবার শেষে লিখব। মূলত এটাই হচ্ছে সর্টিং, অর্থাৎ এটাকে সাজানোর ব্যবস্থা। কখনো আমরা ছোট থেকে বড় সাজাতে পারি, আবার কখনো বড় থেকে ছোট সাজাতে পারি। ডেটা সজ্জিতকরণের আরো একটি ব্যবস্থা রয়েছে যেটাকে বলা হয় ইন্ডেক্সিং বা ইন্ডেক্স করা। তোমরা ইন্ডেক্স শব্দটির সাথে অলরেডি পরিচিত, সেই ছোটবেলা থেকেই তোমরা দেখে আসছো যে তোমাদের পাঠ্য বইগুলোর শুরুতে একটা ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স মানে এমনিতে আমরা বুঝি যে সূচিপত্র টাইপের একটা ব্যাপার, অর্থাৎ সূচিমালা যেখানে আছে একটা সিকোয়েন্স অনুযায়ী ডেটাগুলোকে সাজানো আছে। যেমন ধরো তোমাদের বইয়ের যে ইন্ডেক্সটা থাকে সেখানে কি থাকে, পুরো বইয়ে কতগুলো চ্যাপ্টার আছে তার সিরিয়ালি একটা বর্ণনা দেয়া থাকে ইন্ডেক্সের মধ্যে। তো ডেটাবেজ ইন্ডেক্স হচ্ছে এরকম ডেটাকে সুসজ্জিত করার বা সুবিন্যস্ত করার একটা ব্যবস্থা। এই ইন্ডেক্সিং এর আমরা ডেটাকে সাজাবো, তবে এক্ষেত্রে আমরা বিশেষ কিছু সুবিধা পাবো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, সেগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। যেমন সবচেয়ে বড় সুবিধা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে খুব সহজে ডেটাকে খুঁজে পাওয়া যায়। যেমন তোমাদের বইয়ের শুরুতে যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা আছে বলেই কিন্তু তোমরা বইয়ের চ্যাপ্টার গুলো কোনটা কোনখানে আছে, কোনটা আগে আছে, কোনটা পরে আছে, এই ব্যাপারগুলো খুব সহজে খুঁজে পাচ্ছ, অর্থাৎ খুব সহজে তথ্য খুঁজে পাওয়ার একটা ব্যবস্থা আছে। ইন্ডেক্সিং এর আরো একটি সুবিধা আমরা বলতে পারি স্বয়ংক্রিয়ভাবে ডেটা আপডেট হয়ে যায়। অর্থাৎ ইন্ডেক্স করার পরে আমি যদি ডেটাবেজে নতুন কোনো ডেটা অ্যাড করি বা ইনপুট করি তাহলে কি হবে, ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটা একটা সুবিধা। এছাড়া আরো সুবিধা আছে যে ডেটাবেজে আমরা যে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, তোমরা লাস্ট ক্লাসে কোয়েরি শিখেছো, বা আরো অনেকগুলো কাজ ডেটাবেজে হয়ে থাকে, যেমন ডেটা খুঁজে বের করা যেটাকে বলি আমরা সার্চিং, ডেটাকে সাজানো, সর্টিং, রিপোর্টিং বা কোয়েরি, অর্থাৎ ডেটাবেজের যে কমান্ড গুলো দেওয়ার ব্যবস্থা, এই যাবতীয় যে কাজগুলো এগুলো খুব তাড়াতাড়ি করা যায় যদি আমাদের ডেটাবেসটা ইন্ডেক্সিং করা থাকে। অর্থাৎ আমার ডেটাবেজের গতিটা খুব বেড়ে যায় যদি ডেটাগুলো ইন্ডেক্স করা থাকে। আর সবচেয়ে যেটা আরেকটা সুবিধা সেটা হচ্ছে মূল ফাইল অপরিবর্তিত রেখেই কিন্তু ইন্ডেক্সিং এ ডেটাগুলো সাজানো যায়, অর্থাৎ মূল ফাইলের কোনো পরিবর্তন হবে না,
তুমি মূল ফাইলটা যেভাবে ছিল ওভাবে রেখেই নতুন ডেটাগুলোকে সাজাতে পারবে। মোটামুটি এগুলো হচ্ছে ইন্ডেক্সিং এর সুবিধা। কিছু অসুবিধাও আবার আমাকে পোহাতে হবে, যেমন আম, একটা অসুবিধা যেটা তোমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে গেলেও দেখবে যে অনেক অসুবিধায় ফেলবে, সেটা হচ্ছে যে ইন্ডেক্সিংটা যদি আমি নির্দিষ্ট একটা ফিল্ডের উপরে করি ডেটাবেজের, তাহলে আমার ডেটাবেজের গতিটা মোটামুটি ভালো থাকে। কিন্তু যদি আমি অনেকগুলো ফিল্ডের উপর ইন্ডেক্সিং করে থাকি, অর্থাৎ তোমরা ডেটাবেজের ফিল্ড কি সেটা জানো, আমাদের একটি ডেটা টেবিলের যে কলামগুলো থাকে সেগুলোকে এক একটি ফিল্ড বলা হয়। তো এরকম আমি যদি একটি ফিল্ডের উপরে ইন্ডেক্সিং করি, তাহলে আমার ইন্ডেক্সিং এর ফলে ডেটাবেজের গতি খুব একটা হ্রাস পায় না। কিন্তু যদি একাধিক ফিল্ডের উপরে ইন্ডেক্সিং করা হয়ে থাকে, তাহলে কিন্তু ডেটাবেজের প্রোগ্রামটা স্লো হয়ে যায়। এছাড়া অধিক মেমোরিরও ব্যবহার, কারণ তুমি যখন তোমার সুবিধা মতো সাজাচ্ছ তখন ডেটাবেজে বেশ কিছু জায়গা লাগছে, এটা একটা সমস্যা। আর তাছাড়া ডেটা এন্ট্রি করতেও তোমার যথেষ্ট সময় লাগবে, কারণ তুমি যখনই যে ডেটাটা এন্ট্রি করছো সেটাকেই আবার সাজিয়ে রাখছো, তাহলে তোমার কিছুটা সময় যাবে। এই হচ্ছে ডেটাবেজের ইন্ডেক্সিং এর কতগুলো সুবিধা এবং অসুবিধা। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে রিলেশনশিপ, যার বাংলা করতে গেলে দাঁড়াবে সম্পর্ক। অর্থাৎ আমরা যখন ডেটাবেজে কাজ করছি, ডেটাবেজ মানেই হচ্ছে কি অনেকগুলো ডেটার সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণের একটি ব্যবস্থা। তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে তোমাদের কাছে যখন একটা ডেটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকবে, অনেকগুলো ডেটা থাকবে, তখন কিন্তু একটা টেবিলের ডেটা অন্য একটা টেবিলে ব্যবহার করতে হতে পারে। যেমন একটা টেবিলে স্টুডেন্টদের ইনফরমেশন আছে, আরেকটা টেবিলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের ইনফরমেশন আছে। তাহলে কখনো এরকম প্রয়োজন হতে পারে যে আমার একই সাথে স্টুডেন্টদের ইনফরমেশনও দরকার, আবার টিচারদের ইনফরমেশনও দরকার। এই যে ব্যাপারটা, অর্থাৎ একাধিক টেবিলের ইনফরমেশন নিয়ে কাজ করতে হতে পারে, এটাই হচ্ছে গিয়ে ডেটাবেজের রিলেশনশিপ। অর্থাৎ একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য টেবিলের ডেটার যদি আমার সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে সেটাই হচ্ছে ডেটাবেজের রিলেশনশিপ। এই রিলেশনশিপ বিভিন্ন রকমের হতে পারে। কিরকম হতে পারে, যেমন ওয়ান টু ওয়ান একটা রিলেশনশিপ, আর একটা হতে পারে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান, অর্থাৎ রিভার্স একটা প্রসেস হতে পারে। আর একটা হতে পারে মেনি টু মেনি। মূলত এই তিন ধরনের রিলেশনশিপই আমাদের ডেটাবেজে কাজ করে। তো আমরা এখন প্রতিটা রিলেশনশিপ সম্পর্কে একটু একটু করে জানবো। প্রথমেই আমরা পাচ্ছি এখানে যে রয়েছে ওয়ান টু ওয়ান রিলেশন। অর্থাৎ প্রথমে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন সম্পর্কে জানবো। সেটা হচ্ছে কি, যখন আমার কাছে দুটো টেবিল আছে এবং এই দুটো টেবিলের মধ্যে একটা রিলেশন স্থাপন করা হবে, এবং সেখানে প্রথম ডেটা টেবিলের একটি রেকর্ডের জন্য অন্য ডেটা টেবিলের একটি রেকর্ড ব্যবহার করা হবে। অর্থাৎ তোমরা চিত্রের দিকে তাকাও, এটা হচ্ছে একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে গাড়ির কাজ করা হয় কিরকম, যেমন ধরো সেখানে গাড়ির আইডি নাম্বার থাকবে, লাইসেন্স নাম্বার থাকবে, কত সালের মডেল সেটা থাকবে, কিভাবে তৈরি করা হয়েছে, কি মডেল, বিস্তারিত একটা গাড়ি সম্পর্কে তথ্য থাকবে। আবার সেই প্রতিষ্ঠানেই যারা কাজ করছে সেই গাড়ির কোম্পানিটিতে, সেখানে বিভিন্ন এমপ্লয়িরাও থাকবে। তাহলে সেই এমপ্লয়িদের আইডি থাকবে, সেখানে তাদের ফার্স্ট নেম থাকবে, তাদের অ্যাড্রেস থাকবে, তাদের সিটি থাকবে, স্ট্রিট থাকবে, আহ বিভিন্ন ইনফরমেশন থাকবে। তাহলে এই যে আহ, আমি দেখতে পাচ্ছি যে একটি গাড়ির ইনফরমেশনের মধ্যে সেই গাড়ির আইডি নাম্বারটা ব্যবহৃত হয়েছে। আবার যখন আমি এমপ্লয়ীদের ইনফরমেশনের টেবিলে আছি, সেখানেও আমি দেখতে পাচ্ছি যে গাড়ির আইডি নাম্বারটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোম্পানিটিতে গাড়ির তথ্য যেরকম আছে, আবার সেই গাড়িটি, সেই কার আইডিটা যে এমপ্লয়ির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেই টেবিলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুটো টেবিলই কার আইডি একটি কমন রেকর্ড। অর্থাৎ কোম্পানি কার্স, এটা একটা টেবিলের নাম, এই টেবিলে আছে কার আইডি একটি রেকর্ড। আবার এমপ্লয়িজ টেবিলে আমরা দেখতে পাচ্ছি কার আইডি, সেটাও একটা রেকর্ড। তাহলে এই যে দুটো টেবিলের মধ্যেই একটি রেকর্ড আমি কমন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কার আইডি।
এটিকে বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। অর্থাৎ তোমাদেরকে দেখো, তোমরা চিত্রে যেরকম তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তোমাদেরকেও এরকম ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা চিত্রের মাধ্যমে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। তবে আমি এখানে যে উদাহরণটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করা মোটেই বাধ্যতামূলক নয়। তোমরা চাইলে অন্য উদাহরণ ব্যবহার করতে পারো, যেমন হতে পারে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো একটা তথ্য হতে পারে, সেরকম টেবিল হতে পারে, বা একটা কর্পোরেট প্রতিষ্ঠানের টেবিল হতে পারে, বিভিন্ন ধরনের টেবিল হতে পারে। তুমি যেরকম উদাহরণই ব্যবহার করো না কেন, অবশ্যই তোমার সেখানে দুটো টেবিল থাকবে, দুটো টেবিলের মধ্যে একটি কমন রেকর্ড থাকবে এবং এর মধ্যে একটি তীর চিহ্ন ব্যবহার করে দেখিয়ে দিতে হবে যে এখানে দুটো টেবিলেই একটি রেকর্ড ব্যবহৃত হচ্ছে। এরপরে যদি আমরা ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশন দেখতে চাই, সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে? ওয়ান টু ওয়ান রিলেশনে কি ছিল? কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক। আর ওয়ান টু মেনি রিলেশনশিপে তোমরা দেখতে পাচ্ছ যে যদি কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে রিলেশন তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশন। যেমন দেখো, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে কাস্টমার টেবিলে দুটি রেকর্ড রয়েছে, একটি হচ্ছে কাস্টমার আইডি আর একটি হচ্ছে একটি নাম। আবার পাশের টেবিলে দেখো, এখানে অর্ডার টেবিল রয়েছে, সেখানে অর্ডার আইডি রয়েছে, কাস্টমার আইডি, অর্ডার আইডি, কাস্টমার আইডি। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ পাশের টেবিলে প্রত্যেকটা ক্ষেত্রেই কাস্টমার আইডি রেকর্ডটা ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ তোমার বাম পাশের টেবিলে কাস্টমার আইডি ছিল একটি রেকর্ড, কিন্তু ডান পাশের টেবিলে সেই রেকর্ডটি 3 ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বাম পাশের জন্য যেটি ছিল 1, ডান পাশের জন্য সেটি হয়ে যাচ্ছে মেনি। অর্থাৎ বাম পাশের 1 টেবিল থেকে, অর্থাৎ 1 রেকর্ড থেকে ডান পাশের টেবিলের একাধিক রেকর্ডের সাথে বা মেনি রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। এই জন্য এটিকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ আমি আরেকবার বলছি, কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে যদি অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক তৈরি হয়, তাহলে সেটাকে বলা হবে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। চিত্রটা আরেকবার খেয়াল করো। প্রথম টেবিলে কাস্টমার আইডি একটি রেকর্ড, আর দ্বিতীয় টেবিল অর্থাৎ ডান পাশের টেবিলে সেই কাস্টমার আইডি রেকর্ডটাই 3টি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এখানে 3টি ক্ষেত্রেই ব্যবহৃত হতে হবে এরকম কোনো ফিক্সড নেই। এটা 4টি, 5টি, যতগুলো খুশি ততগুলো ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ 2 এর অধিক ক্ষেত্রে ব্যবহৃত হলেই সেটাকে আমরা ওয়ান টু মেনি বলতে পারবো, বা একের অধিক হলেই আমরা সেটাকে ওয়ান টু মেনি বলতে পারবো। এখানেও দেখতে পাচ্ছ তোমরা তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ বা মেনি টু ওয়ান। তোমাদেরকে খাতায় এরকম চিত্রের মাধ্যমে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হবে যে কোন দিক থেকে কোন দিকে ডেটাটা ট্রান্সফার হচ্ছে বা রিলেশনটা তৈরি হচ্ছে ডেটাবেসের। এরপরে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। অর্থাৎ কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড, এর সাথে যদি অন্য কোনো টেবিলের একাধিক রেকর্ড যুক্ত হয় এবং তারপরে তারা নতুন কোনো টেবিল তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো মেনি টু মেনি রিলেশন। অর্থাৎ কথা হচ্ছে একাধিক টেবিলের, একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলেরও একাধিক রেকর্ডের একটা সম্পর্ক স্থাপন হবে। অর্থাৎ মেনি টু মেনি, অর্থাৎ একাধিকের সাথে একাধিক সম্পর্ক। সেক্ষেত্রে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি টেবিল ছিল আমাদের, যেটার নাম ছিল স্টুডেন্টস টেবিল। সেখানে প্রাইমারি কি ছিল স্টুডেন্ট আইডি, এছাড়াও আরো ফিল্ড ছিল যেমন স্টুডেন্ট নেম, এইজ, এগুলো ছিল। আর আরেকটা টেবিল ছিল আমাদের, উপরে দেখতে পাচ্ছ দুটো টেবিল পাশাপাশি, সেখানে ছিল ক্লাস আইডি, ক্লাস নেম, এবং সেখানে একটি প্রাইমারি কি বা পিকে ছিল ক্লাস আইডি। তাহলে তোমরা দেখো এই দুটো টেবিল থেকে ফিল্ড নিয়ে নিচে নতুন একটি টেবিল তৈরি করা হয়েছে, যেটা টেবিলটার নাম হচ্ছে ইনরোলমেন্ট। এবং সেখানে দেখো প্রাইমারি কি হিসেবে আছে কে ইনরোলমেন্ট আইডি, আর এখানে ফরেন কি হিসেবে আছে কি স্টুডেন্ট আইডি এবং ক্লাস আইডি। এফ কে মানে হচ্ছে ফরেন কি, পি কে মানে হচ্ছে প্রাইমারি কি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উপরের টেবিল দুটো থেকে দুটো প্রাইমারি কি এখানে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ প্রথম টেবিল থেকে ব্যবহৃত হয়েছে স্টুডেন্ট আইডি, আর দ্বিতীয় টেবিল থেকে ব্যবহৃত হয়েছে
ক্লাস আইডি। এই দুটো ফিল্ড অন্য টেবিল থেকে এসেছে এবং এই টেবিলে নিজের একটা প্রাইমারি কি আছে, সেটা হচ্ছে এনরোলমেন্ট আইডি। এখন কথা হচ্ছে কি, আমাদের মেনি টু মেনি রিলেশন বলতে আমরা কি বুঝবো, যখন এই যে দুটো টেবিল থেকে আমরা দুটো ফিল্ড নিয়েছি, যেমন প্রথম টেবিল থেকে নিয়েছি স্টুডেন্ট আইডি, দ্বিতীয় টেবিল থেকে নিয়েছি ক্লাস আইডি, এটাই হচ্ছে কি মেনি টু মেনি রিলেশনশিপ। এবং এই দুটো টেবিল মিলিয়ে আমি আবার নতুন একটা টেবিলও তৈরি করেছি, এটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটাবেজের রিলেশনশিপ, যেখানে আমরা কি বুঝাচ্ছি মূলত ডেটাবেজের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপনের যে ব্যবস্থা, অর্থাৎ ডেটাবেজে আমাদের অনেকগুলো টেবিল থাকবে, এক টেবিলের ডেটা অন্য টেবিলে ব্যবহার হতে পারে, তাহলেই সেটাকে আমরা বলতে পারবো ডেটাবেজের রিলেশনশিপ। এই রিলেশন বিভিন্ন রকম হতে পারে, যেমন ওয়ান টু ওয়ান হতে পারে, ওয়ান টু মেনি হতে পারে, বা মেনি টু মেনি হতে পারে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, যেটা হচ্ছে রিলেশন তৈরি করার শর্ত। অর্থাৎ আমি যে ডেটাবেজের একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করব, সেক্ষেত্রে আমাকে কতগুলো শর্ত মেনটেন করতে হবে। যেমন প্রথম যেটা শর্ত, তোমরা অলরেডি উদাহরণগুলোর মধ্যে দেখেছো যে টেবিলগুলোর মধ্যে কিন্তু একটি কমন ফিল্ড থাকতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমি যে দুটো টেবিল থেকে রেকর্ড ম্যাচ করছি, সেক্ষেত্রে আমাকে একটি কমন ফিল্ড রাখতে হবে, যে ফিল্ডের নাম, ডেটা টাইপ, ডেটার সাইজ, ফরম্যাট সবকিছু একই রকম থাকবে, অর্থাৎ আমাকে একটি কমন ফিল্ড ব্যবহার করতে হবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে ডেটা টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করতে হবে। যেমন একটু আগেই মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে তোমরা দেখেছো যে সেখানে প্রাইমারি কি হিসেবে একটি ফিল্ডকে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যে টপিকটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কর্পোরেট ডেটাবেজ। অর্থাৎ কর্পোরেট ডেটাবেজ বলতে বোঝায় কি, বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে সব বিভাগ বা অনুবিভাগ বলা যায়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগগুলোর মধ্যে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলোর সমন্বয় করে একটা ডেটাবেজের কাজ করা হয়, এটাকেই মূলত বলা হয় কর্পোরেট ডেটাবেজ। অর্থাৎ কর্পোরেট ডেটাবেজ একটা হিউজ মেনটেনেন্সের ব্যাপার থাকে এখানে, কারণ অনেক ডেটা থাকে, অনেক টেবিল থাকে, অনেক ব্যক্তি থাকে এর মধ্যে সংশ্লিষ্ট, এই সবার ডেটাকে একসাথে মেনটেনেন্স করার যে ব্যবস্থাটা, সেটাকে বলা হয়ে থাকে কর্পোরেট ডেটাবেজ। পরে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশনে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডেটাবেজের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, ডেটার নিরাপত্তা প্রদান করা। অর্থাৎ আমরা যে ডেটাবেজে এত কাজ করছি, তথ্য সংগ্রহ সংরক্ষণ করছি, তারপরে সেটার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করছি, এই যে কাজগুলো করছি, এই কাজগুলোর জন্য নিরাপত্তা একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ আমার ডেটাগুলো যেন সংরক্ষিত উপায়ে থাকে। এবং ডেটাবেজে এই ডেটা নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় যে হুমকিটা তৈরি হয়, সেটা হচ্ছে যে যখন কোনো নেটওয়ার্কের মধ্য দিয়ে ডেটা পাস হয়, তখন সাধারণত এই ডেটাগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনাটা যেন না থাকে, বা সেই ব্যাপারটা যাতে অ্যাভয়েড করা যায়, সেজন্য আমরা যে ব্যবস্থাটা করতে পারি সেটা হচ্ছে ডেটাকে একটা বাড়তি নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে পারি, সেটাকে বলা যেতে পারে ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন একটি এনক্রিপশন মূলত একটি ইংরেজি শব্দ, এর অর্থটা হচ্ছে এরকম দাঁড়ায়, যখন আমরা কোনো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার সময় এমন একটি বিশেষ প্রক্রিয়া ব্যবহার করব, যার ফলে অনুমোদনহীন কোনো ব্যক্তি সেই ডেটাটা পড়তে বা বুঝতে না পারে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি কোনো একজন ব্যক্তিকে সবার সামনে প্রকাশ করতে না চাই, তাহলে আমরা যদি ব্যক্তিটিকে একটি ছদ্মবেশের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ ব্যক্তিটি যে চেহারার আছে সেখানে থাকবে না, তাকে অন্য একটা আঙ্গিকে পরিবর্তন করা হবে, তার সাজসজ্জায় পরিবর্তন করা হবে, তার পরিবর্তন করা হবে। এই যে
চেঞ্জটা করছি, যার ফলে ব্যক্তিকে আর চেনা যাচ্ছে না। আমাদের ডেটাকেও যদি আমরা এরকম একটা পরিবর্তন করতে পারি, তাহলে সেটাকে আমরা বলতে পারবো ডেটার এনক্রিপশন। ডেটা এনক্রিপশন খুব প্রাচীন একটা পদ্ধতি। অর্থাৎ তোমরা শুনে থাকবে যে সেই প্রাচীন আমলে কবুতরের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হতো। অর্থাৎ যখন দূরে কোথাও একটা তথ্য পাঠাতে হবে, তখন একটি পায়রার সাথে একটি চিঠি বা একটি তথ্য বেঁধে দেওয়া হতো। পায়রাটি উড়ে উড়ে গিয়ে গন্তব্যে তথ্যটি পৌঁছে দিয়ে আসতো। এই যে ব্যাপারটা তখন হতো, তখনও যদি আমরা ডেটাকে আহ আহ স্বাভাবিকভাবে পাঠিয়ে দিতাম, তাহলে কিন্তু পথে কেউ সেই পায়রার কাছ থেকে চিঠিটা নিয়ে তথ্যটা জেনে ফেলতে পারতো। কিন্তু না, তখনও কিন্তু সাংকেতিক ভাষায় চিঠিটাকে লেখা হতো। অর্থাৎ মূল যে ভাষাটা বা যে ভাষা ব্যবহৃত হচ্ছে সাধারণত সচরাচর, সেই ভাষার বাইরে একটি সাংকেতিক ভাষার মাধ্যমে ডেটাকে ট্রান্সফার করা হতো। যার ফলে ডেটাটি যদি কেউ পেয়েও যেত, কারো হাতেও পৌঁছতো, তাহলে সে ডেটাটা রিড করতে পারতো না বা তথ্যটা পড়তে পারতো না। তাহলে কিন্তু আমার ডেটা চুরি হওয়ার আর কোনো সম্ভাবনা থাকছে না। এটাই হচ্ছে মূলত ডেটা এনক্রিপশন, যেটা একটা বলা যেতে পারে খুব প্রাচীন পদ্ধতি। কিন্তু বর্তমান সময়ে যেটা করা হচ্ছে, এই পদ্ধতিটাতেই একটু প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, এখানে প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে, যার ফলে ব্যবস্থাটা আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। এই যে যেটাকে আমি এনক্রিপশন করব, সেটার মূলত চারটি অংশ থাকবে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে আমি আমার মূল ডেটাটাকে ট্রান্সফার করব বা মূল ডেটাটাকে একটি ছদ্মবেশে পাঠাবো। তাহলে মনে করা হলো, যেমন ধরো আমি একটি শব্দ ব্যবহার করছি, ক্যাট, সিএটি, ক্যাট। এই ক্যাট শব্দটাকে আমি কি করব, উৎস থেকে গন্তব্যে পাঠাবো। এখন আমি যখন পাঠাচ্ছি, তখন আমি সেটাকে ক্যাট হিসেবে পাঠাবো না। আমি সেটাকে পাঠাবো এমন ভাবে, আমি প্রত্যেকটা লেটারের পরের লেটারটা ব্যবহার করব। যেমন সি, সি এর বদলে আমি ব্যবহার করব ডি। এ, এর বদলে আমি ব্যবহার করব বি। টি এর বদলে আমি ব্যবহার করব ইউ। অর্থাৎ প্রত্যেক লেটারের পরের ডিজিটটি আমি ব্যবহার করে পাঠাবো। এই যে ব্যাপারটা, এই যে ব্যবস্থাটা, এটাই কিন্তু এনক্রিপশন। অর্থাৎ আমি সিএটি শব্দটি না পাঠিয়ে আমি পাঠালাম কি ডিবিইউ শব্দটি। ঠিক আছে? অর্থাৎ আমার মূল শব্দটা ছিল ক্যাট, সেটাকে আমি চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করেছি? প্রত্যেক লেটারের পরের লেটারটা ব্যবহার করেছি। তাহলে পরের লেটার ব্যবহার করার ফলে আমার যে শব্দটা এসেছে, সেটা এসেছে ডিবিইউ। তাহলে এই ডিবিইউ শব্দটাকে কিন্তু কেউ আর বুঝতেই পারছে না যে এটা একসময় ক্যাট ছিল শব্দটা। তাহলে আমি এভাবে যদি উৎস থেকে গন্তব্যে পাঠাই, তাহলে আমার এই ডেটাটা কেউ আর জানতে পারবে না। তাহলে এনক্রিপশন ব্যাপারটাই মূলত এই, এবং এখানে এর যে চারটি অংশ রয়েছে, অংশগুলোও এরকম। যেমন এনক্রিপশনের প্রথম যে অংশটি বা ধাপটি, সেটি হচ্ছে প্লেইন টেক্সট। প্লেইন টেক্সট কি জিনিস? সেটা হচ্ছে এনক্রিপ্ট। অর্থাৎ এই যে এনক্রিপশনের যে ব্যবস্থাটা, সেটাকে বলা হয় এনক্রিপ্ট করা। অর্থাৎ এই যে আমি এনক্রিপ্ট করছি, এই এনক্রিপ্ট করার পূর্বে যে মেসেজ, যেটা মানুষের পাঠযোগ্য রূপে থাকে, সেটাকে বলা হয় প্লেইন টেক্সট। যেমন আমার কাছে যে শব্দটি ছিল, সেটি কি ছিল? ক্যাট, সিএটি, ক্যাট। তাহলে এটি কিন্তু মানুষের পাঠযোগ্য একটি শব্দ। এই শব্দটিকে বলা হবে কি? প্লেইন টেক্সট। কিন্তু আমি একটু পরে কি করেছি, এই শব্দটিকে রূপান্তর করে পাঠিয়েছি। অর্থাৎ এই শব্দটিকে আমি ছদ্মবেশে গন্তব্যে পাঠাচ্ছি। তাহলে তখন আমি যে শব্দটি পেলাম, সেটি কি ছিল? ডিবিইউ। এই ডিবিইউ কোথা থেকে এসেছে? আমি প্রত্যেকটি লেটারের পরে লেটার ব্যবহার করছি। যেমন সি এর পরে ব্যবহার করছি ডি, সিএটি। এর পরে ব্যবহার করছি বি, আবার টি এর বদলে ব্যবহার করছি ইউ। এই যে আমি ডিবিইউ শব্দটি ব্যবহার করছি, এটির কিন্তু কোনো অর্থ নেই। এটি কোনো অর্থ প্রকাশ করছে না, বা মানুষ এটি পাঠ করলে কিছু বুঝতেও পারছে না। ডিবিইউ মানে কিছুই বোঝা যাবে না। তাহলে এই যে আমার শব্দটা, এটাকে বলা হবে সাইফার টেক্সট। অর্থাৎ প্রথমে যখন এনক্রিপ্ট করার পূর্বে মেসেজটি পাঠযোগ্য অবস্থায় ছিল, সেটিকে বলা হচ্ছিল প্লেইন টেক্সট। এবং যখন এটিকে এডিট করা হলো এবং এমন একটা অবস্থায় আনা হলো যখন এটাকে আর পড়া যাচ্ছে না, এটা মানুষের পাঠযোগ্য অবস্থায় নেই, অর্থাৎ একটি ছদ্মবেশে আছে,
সেটিকে বলা হচ্ছে সাইফার টেক্সট। এর পরের যে অংশটি অর্থাৎ যে 4টি অংশ তার মধ্যে সবার শেষের যে অংশটি সেটি হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম। এনক্রিপশন অ্যালগরিদম হচ্ছে কিছু গাণিতিক ফর্মুলা যা প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তরিত করতে সহায়তা করবে। অর্থাৎ যেমন ধরো আমি তোমাদেরকে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম ক্যাট শব্দটি দিয়ে, এটি একটি সিঙ্গেল শব্দ অর্থাৎ ছোট্ট একটি শব্দ। এটিকে কিন্তু চাইলেই আমরা বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করে ফেলতে পারি। যেমন আমি তোমাদেরকে বললাম যে আমি পরিবর্তন করে এটিকে ডিবিইউ বানিয়ে ফেলেছি, বা তোমরা চাইলে আরো অন্যান্য ভাবেও পরিবর্তন করতে পারতে। প্রত্যেক লেটারের পরবর্তী 2 লেটার পরের কোনো লেটার ব্যবহার করতে পারতে বা এরকম। তাহলে একটি শব্দকে বিভিন্নভাবে পরিবর্তন করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে যদি অনেক বেশি পরিমাণ শব্দ থাকে, অর্থাৎ আমার কাছে যদি অনেকগুলো পৃষ্ঠা থাকে যেখানে প্রত্যেক পৃষ্ঠায় 100-200 করে শব্দ আছে, সেই শব্দগুলোকে কি করতে হবে, আমার রূপান্তর করতে হবে। তখন কিন্তু একটি একটি করে শব্দ রূপান্তর করা আমার পক্ষে সম্ভব না, বা তখন আমাদের পক্ষে এই এনক্রিপশন প্রসিডিউরটা বা পদ্ধতিটা যেন সহজ হয়ে যায়, সেজন্য আমরা কি করে থাকি, কিছু এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে থাকি। এই অ্যালগরিদম হচ্ছে কতগুলো গাণিতিক ফর্মুলা যা কি করছে, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে, আবার সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তর করে দিচ্ছে আমাদের ডেটাগুলোকে। তাহলে এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে পরিবর্তন করছি, এটাকে কিন্তু বলা হচ্ছে এনক্রিপ্ট করা। আবার যখন আমি সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তর করব, সেটাকে বলা হচ্ছে ডিক্রিপ্ট করা। অর্থাৎ একটা প্রসিডিউর, একটা পদ্ধতির নাম হচ্ছে এনক্রিপশন, আর একটা প্রসিডিউরের নাম হচ্ছে ডিক্রিপশন। কিরকম, যখন আমার কাছে মূল শব্দটা ছিল, অরিজিনাল শব্দটা ছিল যেটার নাম প্লেন টেক্সট, সেটাকে যখন আমি রূপান্তর করছি, সেই পদ্ধতিটাকে বলা হয় এনক্রিপশন। আর যখন সেই রূপান্তরিত শব্দটা থেকে আবার মূল শব্দে আসা হয়, তখন সেটাকে বলা হয় ডিক্রিপশন। এরকম এনক্রিপশন এবং ডিক্রিপশন হচ্ছে একটি আরেকটির বিপরীত ব্যবস্থা। এই দুটো ব্যবস্থার সমন্বয়ে তৈরি হয় একটি এনক্রিপশন প্রসেস, এবং এই কাজটা করার জন্য আমাদেরকে এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করতে হয়। এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে কি। কি শব্দের অর্থ এমনিতে বোঝায় চাবি, আর এখানে আমরা কি বলতে বোঝাবো, কতগুলো গোপন কোড যা এনক্রিপশন বা ডিক্রিপশনের জন্য প্রয়োজন। যেমন মনে করো আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম, আমি যে উদাহরণটা দিয়েছি সিএটি ক্যাট, সেটি ছিল এনক্রিপশন বা এনক্রিপ্ট অবস্থায়, আর ডিক্রিপ্ট অবস্থায় সেটি বা আমার সাইফার টেক্সটে সেটি কি ছিল, ডিবিইউ। এখন এই ডিবিইউ কোথা থেকে আসলো, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি প্রত্যেক লেটারের পরের লেটারটা ব্যবহার করেছি। এই যে আমরা প্রতি লেটারের পরের লেটার ব্যবহার করব না, কোন লেটার বা কি ব্যবস্থায় আমরা এনক্রিপশনের কাজটা করব, সেটা কিন্তু আমাকে ব্যবহারকারীকে জানিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যাকে ডেটাটা পাঠাচ্ছি, সেই ডেটাটা যে গ্রহণ করবে, তাকে কিন্তু এই ব্যবস্থাটার কথা বলে দিতে হবে যে আমি কিভাবে ডেটাটাকে হাইড করেছি, বা কিভাবে আমি আমার ডেটাটাকে পরিবর্তন করেছি। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় হচ্ছে গোপন কি বা গোপন কোড, যার মাধ্যমে এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজটা করা হয়। মূলত এটিই হচ্ছে ডেটা এনক্রিপশনের ব্যবস্থা, যেখানে থাকছে আমার 4টি স্টেপ। অর্থাৎ প্রথমেই থাকছে আমার প্লেন টেক্সট, যেটা ছিল মূলত আমার প্রধান ডেটা। তারপরে ছিল সাইফার টেক্সট, অর্থাৎ যেখানে মূল ডেটার পরিবর্তন হয়ে একটি ছদ্মবেশী ডেটা তৈরি হচ্ছে, যেটাকে দেখে বোঝা যাচ্ছে না এটা আসলে কি ছিল অরিজিনাল ডেটাটা, সেটাকে বলা হচ্ছে সাইফার টেক্সট। আর একটি ব্যবহৃত হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম, অর্থাৎ মূল ডেটাটাকে আমি যে পরিবর্তন করব তার জন্য আমাকে যে অ্যালগরিদমটা ব্যবহার করতে হবে, সেটাকে বলা হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম। এবং ফাইনালি কি, একটা হচ্ছে কি, যেটা দ্বারা বোঝাচ্ছি যে আমি যে গোপন সূত্রের মাধ্যমে বা গোপন কোডের মাধ্যমে এনক্রিপশন বা ডিক্রিপশন করছি, তাকে বলা হচ্ছে কি। এই মূলত আমাদের এনক্রিপশনের 4টি ধাপ। তাহলে এই অধ্যায়ে আমরা মূলত আজকে যা কিছু আলোচনা করলাম, সেখানে কি কি ছিল, সেখানে প্রথমেই ছিল ডেটাকে সজ্জিতকরণের একটি ব্যবস্থা, যেখানে আমরা জেনেছি ইন্ডেক্সিং এবং সর্টিং সম্পর্কে। তোমরা যখন পাঠ্য বই নিয়ে বসবে, তখন কিন্তু তোমরা
ইন্ডেক্সিং এবং সর্টিং এর মধ্যে একটি পার্থক্যও পাবে। এই পার্থক্যটিও তোমাদেরকে অধিক গুরুত্ব সহকারে আয়ত্ত করতে হবে, কারণ এই পার্থক্য টা যখন তোমরা ভালোভাবে জানবে তখন দেখবে যে একটা তুলনামূলক বিবরণ দেয়া আছে এবং এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসতে পারে। এটা একটা ব্যবস্থা, অর্থাৎ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন হতে পারে। ইন্ডেক্সিং সর্টিং এর মধ্যে তুলনামূলক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারো। এছাড়া রয়েছে, আমরা আজকে আলোচনা করেছি ডেটাবেজের রিলেশনশিপ সম্পর্কে, অর্থাৎ একটি ডেটাবেজে মূলত কতগুলো ডেটা থাকে আর তাদের মধ্যে কিভাবে এক টেবিলের ডেটা অন্য টেবিলে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ সম্পর্কে জেনেছি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি, এরকম কতগুলো রিলেশনশিপ সম্পর্কে জানতে পেরেছি এবং এই রিলেশনশিপ তৈরির ক্ষেত্রে কি কি শর্ত ব্যবহার করতে হয় বা কি কি শর্ত বাধ্যতামূলক সেটা সম্পর্কে জেনেছি। এছাড়া আমরা কর্পোরেট ডেটাবেস সম্পর্কে ধারণা পেয়েছি, সেটা সেখান থেকে আমরা সংজ্ঞা জেনেছি কর্পোরেট ডেটাবেস বলতে আসলে কি বোঝায়। এবং ফাইনালি আমরা ডেটার সিকিউরিটি প্রদানের জন্য একটি ব্যবস্থা জেনেছি, যেটাকে আমরা বলতে পারি ডেটা এনক্রিপশন। এর মাধ্যমে আমরা ডেটাকে নিরাপত্তা প্রদানের একটি ব্যবস্থা সম্পর্কে জেনেছি। মূলত এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা। তো তোমরা আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনেছো এবং টপিকগুলো বুঝতে পেরেছো। এরপরে যখন তোমরা পাঠ্য বই নিয়ে বসবে তখন তোমাদের কাছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে মনে করছি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তোমরা পড়াশোনার সাথে থাকো, অনলাইন ক্লাসগুলোর সাথে সাথে পাঠ্য বইয়ের বিভিন্ন টপিক নিয়েও তোমরা পড়াশোনা করবে আশা করছি। আর অবশ্যই বাড়িতে সবাই আছো, যে যেখানে আছো নিরাপদে আছো এবং নিরাপদভাবে এই ক্লাসগুলো অংশগ্রহণ করছো, এটাই হচ্ছে তোমাদের জন্য প্রত্যাশা। আশা করছি সবাই ভালো থাকবে, যার যার অবস্থানে নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।